দেখুন যে বাংলাদেশ বিমানের যদি বয়স দেখেন প্রায় 55 ইয়ার্স তাদের বয়স। সেই বয়সের ভিত্তিতে বিমান যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারেনি। এখানে অনেক কিছু অনেক বিষয় আছে, অনেক সমস্যা থাকতে পারে। তো আজকে যেটা আমরা গত দুদিন আগে যে দেখলাম, এটা কিন্তু গত দুদিন আগের বিষয় না, অনেক আগে অনেক আগে থেকেই থেকেই। এটা চলে আসছে এবং পলিটিক্যাল প্রেশার, টেরিফ প্রেশার, হোয়াট এভার দ্য কেস মেবি। তো বিমানের জন্য এটা আমি মনে করি যে একটা ইনভেস্টমেন্ট, স্ট্র্যাটেজিক্যাল ইনভেস্টমেন্ট, নো ডাউট। এটা প্রয়োজন ছিল, বিমানের আরও এয়ারক্রাফট তাদের প্রয়োজন। কিন্তু হঠাৎ করে 14টা একবারে আসা, এইটাই কিন্তু বিমানের জন্য ফাইন্যান্সিয়ালি অ্যান্ড কমার্শিয়ালি একটা লায়াবিলিটি হতে পারে। এটা একটা তাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, এটা হতে পারে। তো এই জায়গাটায় তাদেরকে কীভাবে তারা প্ল্যানটা করবে, কারণ একটা বিমান এয়ারলাইন্স চলমান একটা প্রক্রিয়া থাকে। এত বছর একটা এয়ারলাইন্স নিশ্চয়ই তাদের চলমান প্রক্রিয়া আছে, চলমান একটা প্ল্যানিং আছে, তারা কীভাবে করবে না করবে। তো সেই ক্ষেত্রে তাদের হাতে কোনো অপশন ছিল না। আজকে যদি আমি বলি যে বিমান কেন বোয়িং নিল, কেন এয়ারবাস নিল না, বিমানে কোনো অপশন ছিল না। তাই এটা ডিবেট করে খুব একটা লাভ নেই, কারণ তাদেরকে বাধ্য এটা যেতেই হবে। তো আমি মনে করি যে বিমানের তাদের এগিয়ে যাওয়ার জন্য এই ধরনের একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। কিন্তু সেই প্রয়োজনটা এই মুহূর্তে কতটুকু, এবং একই সাথে 14টা কিনা, এটা ধাপে ধাপে যদি হতো হয়তো সহ্য করতে পারতো। এটা কতটুকু হবে, এটা কিন্তু ভীষণভাবে চ্যালেঞ্জিং হবে তাদের জন্য। ধন্যবাদ এটিএম নজরুল। জনাব নজরুল যেটি বলছিলেন যে সরকার বাধ্য হয়েছে বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাধ্য হয়েছে এই 14টি বোয়িং বিমান কিনতে। মানে এই যে মানে যখন এই চুক্তিটি হলো, আপনি দেশের অর্থনৈতিক অবস্থাটা জানেন যে আরও অনেক বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে, গত 3 বছর প্রায় 90 লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। দারিদ্র্যের হার বাড়ছে, অর্থনীতি একটা চাপে আছে। নতুন সরকার ক্ষমতা নেওয়ার পরে বা সরকার গঠন করার পরে মানে অর্থনীতির মানে স্থিতিশীলতা খুব একটা আছে এটা কেউ বলবে না। মূল্যস্ফীতি অনেক উঁচু, জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এরকম একটা সময়ে সরকার যে এই বিশাল চুক্তি করলো, আপনার কি মনে হয় এই চুক্তিটা এড়ানোর কোনো উপায় ছিল, বা এই যে বাণিজ্য চুক্তির অধীনে এটি করা হয়েছে সেটাই বা আসলে কতটা মানে জনগণ বা দেশের স্বার্থে গেল? গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে কোনো সন্দেহ নাই যে আসলে এটা করা মানে ঠিক হলো কি হলো না, এই প্রশ্নটার আসলে বহু উত্তর হয়। আমরা যেটা প্রাথমিকভাবে বুঝতে পারি, এটা মোটামুটি সবাই এখন বোঝেন যে এটা সামগ্রিক একটা যে চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের, তার একটা অংশ হিসেবে এটা আসলো। এবং সেই অর্থে যদি আমি বলি তাহলে যেই চুক্তিটি, আমি যদি ভুল না করে থাকি, সম্ভবত 9 ফেব্রুয়ারি এটা সাইন হলো, ইলেকশনের দুদিন আগে, অন্তর্বর্তীকালীন সরকার 2 থেকে 3 দিন আগে আর কি। আমরা যখন চুক্তি হাতে পেয়েছি তখন বোধহয় 10 তারিখ হয়ে গেছে আর কি, মানে 12 তারিখে আমাদের ইলেকশনটা হলো। তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই চুক্তিটি করাটা সমীচীন হয়েছে কিনা এই প্রশ্ন আমরা তুলেছি। কারণ হলো একটা নবনির্বাচিত সরকার আসতে যাচ্ছে, নির্বাচন যেহেতু দুদিন পরেই ছিল, এবং সেই নির্বাচিত সরকারের যেই নেগোসিয়েশন, তাদের যেই অর্থনৈতিক প্ল্যান এবং তাদের যেই শাসন ব্যবস্থা তারা দেখছেন, তার বিচারে যদি এই ধরনের একটি চুক্তি দুই দেশের ভিতরে হতো, এইটাই সমীচীন হওয়ার কথা ছিল। কারণ একটা আউটগোয়িং গভর্নমেন্ট, এটা যদি মানে অনেকে প্রশ্ন করেছেন অন্তর্বর্তীকালীন সরকার যার আসলে সেই অর্থে সরাসরি ভোটে জনগণের ম্যান্ডেট নাই, তারা কি এটা করতে পারেন কি পারেন না। আমি মনে করি যদি আরেকটা নির্বাচিত সরকারও থাকতো, তখনও একটা এরকম আউটগোয়িং একেবারে শেষ সময়ে এসে এই ধরনের চুক্তি করার ব্যাপারে তাদের আসলে মানে অনেক সতর্ক হওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো যে আমি যতটুকু জানি, আমি ভুল জানতে পারি বা এটা হয়তো পুরোপুরি ডিসক্লোজ হয় না, যে এই চুক্তির ব্যাপারে সেই সময়ে যে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতার ভিতরে ছিলেন, অন্তত প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা জানতাম, এখন যারা সরকার গঠন করেছেন প্রধান বিরোধী দল আছে, তাদের সাথেও যে খুব বেশি এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে একটা রাজনৈতিক ঐক্যমত্য করে যাওয়া হয়েছে তাও না। ওই চুক্তির পুরো কাঠামোর ভিতরে এর ভিতরে যে পরিবর্তন এসছে সেটা হলো যে
যেই ঘটনার সূত্রপাত থেকে এই চুক্তির উদ্ভব হলো, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশাসনিক সিদ্ধান্তের বদৌলতে একটা ট্যারিফ রেজিম সারা বিশ্বের প্রায় সবগুলো দেশের প্রতি নেওয়া হলো, সেইটাও কিন্তু ওই দেশেরই সুপ্রিম কোর্টে রায়ে শেষ পর্যন্ত এটা কার্যকর হতে পারে নাই, এবং তার ফলে তাদেরকেও স্ট্র্যাটেজি চেঞ্জ করে ডিফারেন্টলি এটাকে মানে করতে হয়েছে। তখন যেটা হয়েছে যে সব দেশকেই তাদের ইকুয়ালি ট্রিট করতেছে, আগে যেরকম ইন্ডিভিজুয়ালি তারা ট্রিট করেছেন এবং এক ধরনের আমি বলবো যে থ্রেট দিয়ে দিয়ে যে আমরা আরও ইম্পোজ করব যদি না করো, তো সেইটার প্রেক্ষিতে এই চুক্তিটা হয়েছিল। এখন যখন একটা সরকার চুক্তি করেন তখন আপনাকে যেটা চিন্তা করতে হয় সেটা হলো যে সত্যিকার অর্থে আসলে সরকারের পক্ষ থেকে চুক্তি করছেন, কিন্তু রাষ্ট্র ওই চুক্তির দায়ভারটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেন। সুতরাং সরকার পরিবর্তন হলেও সেই চুক্তির যদি আপনি মর্যাদা না রাখেন তাহলে এটা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। দ্বিতীয় যেটা আছে, এটা আমরা দেখেছি যে এর আগেও যেই অনেক আলোচনা হয়েছে যে আমাদের যেই সরকার আওয়ামী লীগ সরকার ছিলেন, পতিত সরকার, সেই পতিত সরকারের অনেকগুলো চুক্তি কিন্তু আমরা ওভারনাইট তখন কিন্তু আমরা বাতিল করে দেওয়ার দাবিও অনেক রাজনৈতিক পক্ষ থেকে ছিল, কিন্তু এটা করা যায় নাই। সুতরাং এইটা হলো বাস্তবতার জায়গা। আর যেটা টেকনিক্যালি পসিবল ছিল সেটা হলো যে এই চুক্তির যেটাকে বলে যে এন্ডোর্সমেন্টের একটা সময়সীমা ছিল, সেটাকে আরেকবার পুনর্বার নিগোশিয়েট করা, নতুন সরকার এসে হয়তো করার জায়গা ছিল টেকনিক্যালি, কিন্তু রাজনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশের মতন একটা মানে অপেক্ষাকৃত ছোট দেশ, যারা আমরা অর্থনীতির ভাষায় বলি স্মল ওপেন ইকোনমি, তাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা অর্থনৈতিক পরাশক্তি, রাজনৈতিক পরাশক্তি, তাদের সাথে একটা চুক্তি হয়ে যাওয়ার পরে এটাকে থেকে সরে আসাটা খুবই কঠিন। তাকে পুনর্নিগোশিয়েট করা যাবে না আমি বলছি না, কিন্তু নিগোশিয়েটে এখন সবগুলো ক্লজও হয়তো একই রকমভাবে পালন হচ্ছে তা না, কিন্তু এটা কঠিন। সুতরাং আমরা এই চুক্তিটার একটা সিগনিফিকেন্স হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তির অনেকগুলো ক্লজ নিয়ে আমরা প্রশ্ন তুলেছি, তার মধ্যে এই ক্লজটাও একটা, সেইটা প্রথমবারের মতো বাস্তবায়ন করে এক ধরনের আমরা বুঝতে পারছি যে ওই চুক্তি থেকে একেবারে ড্রাস্টিক্যালি সরে আসার মতো অন্তত প্ল্যান কিন্তু এই সরকার নাই। যেটা হয়তো আমরা ফার্দার আলোচনা করব সেটা হলো যে যেটা আমার সহ আলোচক বলছিলেন যে বিমান বাংলাদেশের জন্য এটা কেমন হলো। কারণ আমি যেটা মনে করি, এটা দিয়ে শেষ করছি, যে সত্যিকার অর্থে এই চুক্তিটা কিন্তু আবার ঠিক বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বা সরকার হিসেবে করেননি। এই চুক্তিটা কিন্তু করেছেন বিমান বাংলাদেশ। বিমান বাংলাদেশ কিন্তু এবং বোয়িং, ওই পাশে বোয়িং কিনছি আমরা বোয়িং থেকে, এবং বিমান বাংলাদেশ কিন্তু একটা কোম্পানি, সেটা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি হতে পারে, কিন্তু এটা বিমান বাংলাদেশ অ্যাজ এ কোম্পানি কিনেছেন, দায়ভারটা সেই অর্থে কোম্পানির। এইটার আমি আলোচনা করব হয়তো যে হয়তো বাংলাদেশ একটা সভরেন গ্যারান্টি দিয়েছে, কিন্তু রাষ্ট্রীয় মালিকানাধীন হলেও কোম্পানি হিসেবে এই যখন আগের ওই 9 তারিখ ফেব্রুয়ারি চুক্তিটি করা হয়েছিল তখন বাংলাদেশ বিমানের সাথে এটা আলোচনা হয়েছিল কিনা যে তোমাদের কয়টা বিমান লাগবে, তোমাদের কি স্ট্র্যাটেজি আছে, সেইটাও খুব স্পষ্ট না।